এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। সুধী দর্শকবৃন্দ, আমার সাহিত্যমোদী দর্শকবৃন্দ, প্রতিদিনের মতো আবারও আমরা হাজির হয়েছি মুক্ত বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম মুক্ত আবহের সাহিত্যের এই যে সুন্দর একটা সন্ধ্যায় আপনাদের জন্য, এবং আমাদের সকলের প্রচেষ্টা সব সময়ই থাকবে শুধুমাত্র আপনাদের এই দরবারে সাহিত্যের নিরলস কিছু প্রচেষ্টায় তৈরি কিছু কৃষ্টি, কিছু কবিতা, কিছু গল্প, কিছু প্রবন্ধ আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য। আর এই যে কর্মকাণ্ড, তাতে ব্রতী হয়ে আমরা ধীরে ধীরে অনেকগুলো এপিসোড পেছনে ফিরিয়ে এসে আমরা আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি, তা শুধু একমাত্র আপনাদের জন্য। শুধু দর্শকবৃন্দ, আমরা ব্রতী ছিলাম যে আমাদের শহরের অলিতে গলিতে সমস্ত সাহিত্যিক যারা বিকশিত পুষ্প পল্লবে বিলীন থেকে সৌরভ বিকশিত করে চলেছে, তাদেরকে একটি একটি করে তুলে নিয়ে এসে আপনাদের সামনে আপনাদের দরবারে হাজির করব। আজকেও সেই প্রচেষ্টার ফলস্বরূপ আমাদের কাছে এসে পৌঁছেছেন এমনই একজন নবীন কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক এবং ছোট গল্পকার পার্থ প্রতিম মণ্ডল। আমরা জানি যে আপনারা অত্যন্ত আগ্রহের সাথে অপেক্ষা করছেন আজকের অতিথি বন্ধুকে বরণ করে নেওয়ার জন্য। আসুন আমরা অত্যন্ত অন্তরের উষ্ণতা থেকে আজকের সাহিত্য বন্ধুকে বরণ করে নিই। তোমাকে স্বাগত জানাই। নমস্কার জানাই আমার সঞ্চালক বন্ধু এবং পর্দার ওপারে যে সমস্ত দর্শক বন্ধু আছেন তাদের সকলকে। আমরা শুরু করব অবশ্যই প্রথমেই একটি কবির সৃষ্টি দিয়ে, কবির কণ্ঠে কবিতা দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করব। তারপরে আমরা আস্তে আস্তে তার সাহিত্য জীবনের আনাচে কানাচে ঘুরে বেড়াবো, রত্ন কুড়াবো অনেক কিছু। আজকে প্রথম পার্থ, তোমাকে আমি অনুরোধ করব যে তোমার প্রথম কবিতা নিয়ে সকলের সামনে তুমি হাজির হও। পর্দার ওপারে সমস্ত দর্শক বন্ধুকে শ্রদ্ধা জানিয়ে আমার প্রথম নিবেদন, ভালোবাসার পথে চলতে চলতে যে পথে ছড়ানো আছে লজ্জা, সেই পথে তোমার সাথে হাঁটতে হাঁটতে, কথা বলতে বলতে, একে অপরের কোলে মাথা রেখে আকাশ পানে জ্বলতে থাকা তারাদের দিকে চেয়ে থাকতে থাকতে বলে যাই ভুলে যাওয়া কথাটি, মানসী ভালোবাসি তোমায়। আসলে রাতের নিস্তব্ধতা যেমন আরও স্নিগ্ধ করে তোলে তোমায়, ঠিক তেমনই স্নিগ্ধ করে জমানো সন্ধে সকালকে, যে সন্ধে সকালে উঠেই ঢেকে রেখে আসি আমার গোপন গভীর আঁচলে তোমার ক্ষতচিহ্ন রেখাগুলোকে, যে রেখার সাথে চলতে ভালো লাগে তোমার সাথে থাকতেও। জানি এসব কথা ভাবলেই মনে হয় যে প্রেমের কোনো শেষ নেই, সেই প্রেম আমাদের হোক।
যে ভালোবাসার কোনো বিচ্ছেদ নেই, সেই ভালোবাসা আমাদের হোক। চুপ করে চোখ বুজে যখন থাকি, তখন সমুদ্রের দক্ষিণা বাতাসে ভাসতে ভাসতে ইচ্ছে করে সমুদ্রের পাড়ে বসে পায়ের কোলে ভেসে আসা ঢেউয়ের চিৎকারে বলতে বলতে ভেসে চলা, মানসী ভালোবাসি তোমায়। বসন্ত এসে গেছে বেশ কিছুদিন আগে। বাইরে এখন বসন্তের আবহাওয়া, প্রকৃতি রঙিন এবং প্রেমের ফাগ উড়ে গেছে। সবে একটি দিন হলো আমরা দোলকে পিছনে ফেলে রেখে এসেছি। ঠিক এই রকম একটি পরিবেশে, এই রকম একটি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আজকে প্রথম প্রেমের রসে সিক্ত যে কবিতাটি আমাদের কবি বন্ধু আমাদের জন্য, আপনাদের জন্য এখানে উপস্থাপন করলেন, সত্যি আমরা তাতে মোহিত হয়ে গেলাম। তার প্রেমিকা মানসী, হয়তো মানস প্রেমিকা, হয়তো বাস্তবের প্রেমিকা, সেটা হয়তো তিনিই জানেন। কিন্তু তার কাছে এই সুন্দর বার্তা, প্রেমের বার্তা তিনি পৌঁছে দিলেন, যে প্রেম কখনো শেষ হয় না, যে প্রেম সমুদ্রে গিয়েও তার তরঙ্গের মধ্যে তার অনুভূতি, তার অস্তিত্ব খুঁজে নেয়। এমনই একটি সুন্দর কবিতা আমরা পেলাম এই মুহূর্তে। আমাদের এই স্টুডিও ফ্লোরে অসম্ভব একটা ভালো লাগার রেশ ছড়িয়ে যাচ্ছে। পার্থ, তোমাকে অসম্ভব একটা আমরা আন্তরিক অভিনন্দন জানাই যে এরকম আরও অনেক কবিতা তোমার কলম থেকে উঠে আসুক। অবশ্যই বসন্তের শুভেচ্ছা নিয়ে আন্তরিক অভিনন্দন গ্রহণ করলাম, বাহ, দর্শকদের তরফ থেকেও এবং সঞ্চালক বন্ধুর তরফ থেকেও গ্রহণ করলাম। বাহ। আমরা এবারে আস্তে আস্তে তার সাহিত্য জীবনের মধ্যে ঢুকি, ঠিক যে কারণে আজকে আমাদের বসা, সেই উদ্দেশ্যটা আমরা সফল করে নিই। কেমন পার্থ, তোমার প্রথম সাহিত্য জীবনে আমি তোমাকে পৌঁছাতে বলছি, যখন প্রথম তুমি লেখালেখি শুরু করলে সেই দিনগুলোর কথা, সেটা কবে, কিভাবে সংঘটিত হয়েছিল, একটু যদি দুই এক কথা বলো। ছোটবেলা থেকেই আমার ছোটবেলা থেকেই পড়তে খুব ভালোবাসতাম। সে পড়াশোনার বই হোক বা পড়াশোনার বাইরে অন্য যাবতীয় কিছু, এই সূত্র ধরে কাজটি করেছিলেন আমার মা। আচ্ছা। তিনি প্রথম আস্তে আস্তে পড়াশোনার বই, আর তারপর গল্পের বই, কবিতার বই আস্তে আস্তে আমার হাতে তুলে দেন। বাহ। সেগুলোই পড়তে পড়তে ভালো লাগা, এবং প্রথম সাহিত্য জীবনে প্রবেশ বলতে গেলে আমার 2014 সালে, আজ থেকে প্রায় 12 বছর আগে, বাবা, বর্ধমান শহরেরই একটি অত্যন্ত জনপ্রিয় পত্রিকা বিকাশ বিশ্বাস সম্পাদিত বর্ধমান জাগরণী পত্রিকায় আমার প্রথম লেখা প্রকাশিত হয়। বাহ, খুব সুন্দর একটা স্মৃতিচারণ, যেটা প্রায় 14 বছর আগে আমাদের সাহিত্য বন্ধু ফিরে গেলেন, এবং অবশ্যই উনি এটা উল্লেখ করলেন যে তার উদ্দীপনায়, তার সাহিত্য চর্চার শিকড়টিতে জল দিয়েছেন তার মা, এবং এই স্নেহ সিঞ্চনেই আস্তে আস্তে কলম ধরে তার উঠে আসা আজকের এই মানুষটি। আমরা প্রণাম জানাই, আমরা সমস্ত কলাকুশলীর তরফ থেকে, এই স্টুডিওর ফ্লোর থেকে তাকে প্রণাম জানালাম। পার্থ, তুমি এই যে লেখালেখি চর্চাগুলো করছো, তো এর রসদগুলো তুমি কোথায় খুঁজে পাও? আসলে আমি জীবনকে খুব কাছ থেকে দেখার চেষ্টা করি। আচ্ছা। এই জীবনের বুক থেকেই রসদগুলো তুলে আনার চেষ্টা করি। ঠিক ঠিক। স্মৃতি, কল্পনা এবং বাস্তব, সত্যি কথা বলতে কি এর উপরেই নির্ভর করে আমাদের সাহিত্য জগৎ বেঁচে আছে। তাহলে কল্পনার জগতে এবং স্মৃতির জগতে তুমি কতটা বিচরণ করছো, বা কিভাবে তোমার লেখার উপরে এগুলো প্রভাব ফেলছে? দেখুন, কল্পনা, স্মৃতি এবং বাস্তবতা, এগুলো কিন্তু আপনারা যদি বলেন যে এগুলো একে অপরের সাথে যুক্ত নয়, এটা আমি বলবো সম্পূর্ণরূপে ভুল কথা। আচ্ছা। এগুলো পাশাপাশি অঙ্গাঙ্গিভাবে জড়িত একে অপরের সঙ্গে।
ঠিক এগুলো কথাই। এগুলো আমি আপনি কেউই অস্বীকার করতে পারবো না। না, আজকের যেটা বাস্তব হ্যাঁ। সেটাই তো অতীতের কল্পনা হয়ে যায়, সেটাই স্মৃতির জায়গায় জায়গা পায়। একদম ঠিক কথা বলেছো। এগুলো অস্বীকার করতে আমরা কেউই পারবো না। ঠিক কথাই। যে সেগুলোই আমাদের সাহিত্যের মধ্যে ফুটে ওঠে। বা শুধু দর্শকবৃন্দ, আমরা জানছি, আমরা শুনছি, আমরা সমৃদ্ধ হচ্ছি আমাদের সাহিত্য বন্ধুর সাহিত্য জীবনের বিভিন্ন দিকগুলো কিভাবে আমাদেরকে সমৃদ্ধ করছে, সেটা আরও আমরা যত এগুতে থাকব তত আমরা বুঝতে পারবো। তো তার আগে আমরা অবশ্যই, আপনাদের অনুরোধ থাকে, বারবার অনুরোধ থাকে যে সাহিত্য বন্ধুর সাহিত্য সৃষ্টি, কবিতা, এগুলো যেন একটু বেশি করে পাঠ হয়। কাজেই আর সময় নষ্ট নয়, আমরা চলে এসেছি দ্বিতীয় কবিতার সময়ে। আসুন আমরা কবিকণ্ঠে শুনে নিই কবিতা, আমাদের দ্বিতীয় কবিতা কি তুলে এনেছেন আমাদের সাহিত্য বন্ধু আমাদের জন্য। আমাদের সাহিত্য বন্ধু তৈরি হতে হতে প্রতিদিনকার যে কাজটুকু সেটা আমরা নিয়ম করে করে থাকি, এবং আজকেও সেটা বলে দিই। আপনারা যারা পর্দার ওই পারে আছেন এবং আপনারাও যারা লেখালেখি করেন, নিয়মিত সাহিত্য চর্চার ভেতরে আছেন, তারা যদি আপনাদের সাহিত্যের প্রতিভা ঠিক এমনই একটি প্ল্যাটফর্ম থেকে তুলে ধরতে চান, সকলের সামনে ছড়িয়ে দিতে চান, অবশ্যই যোগাযোগ করুন 6294345327 এই নাম্বারে। আসুন আমরা চলে আসি পরবর্তী কবিতায়। আমাদের সকলের প্রাণের ঠাকুর রবি ঠাকুর। বা সেই রবি ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে আমার চতুর্থ কাব্যগ্রন্থ স্মরণ পাখির আঁচল ডানা থেকে একটি কবিতা পাঠ করছি। কবিতার শীর্ষ নাম প্রাণের কবি প্রাণের রবি। সমস্ত কিছুকে অস্বীকার করতে পারলেও আপনাকে অস্বীকার করতে পারিনি। সেই কোন ছোটবেলা থেকে আমার পথ চলার সঙ্গী আপনি। যখনই আমার মন খারাপ হয় বা খুব আনন্দ পাই, সেই মন খারাপ বা আনন্দের মাঝেও মিশে থাকেন আপনি। ছোটবেলায় যখন মায়ের হাত ধরে স্কুল যেতাম, তখন প্রতিদিন পথ চলার সঙ্গী হতেন আপনি। স্কুল পাশ করে যখন উচ্চশিক্ষার দিকে এগোই, তখন যেন আরও বেশি করে আমাকে ঘিরে ধরেন। আপনাকে ছাড়াতে চাইলেও, আপনাকে ছেড়ে যেতে চাইলেও রাধেয় কর্ণের বর্মের মতো মিশে আছেন বাবা, আমার প্রতিটি রক্তবিন্দুতে। জানেন রবি ঠাকুর, আপনি ছিলেন বলেই আজও আপনার কোলে মাথা রেখে শান্তিতে ঘুমোতে পারি। এমনকি একলা পথ চলার সাহস পাই শুধুমাত্র আপনি ছিলেন বলেই। আপনি ছিলেন বলেই বাউলের সুরে ঘুম ভাঙে, এমনকি প্রেম বিরহের মাঝেও নিজেকে ফিরে পাই প্রতিদিন। আপনি ছিলেন বলেই আজও আমার আমিকে ফিরে পাই দেশের বুকে, জাতীয় সঙ্গীতের মাঝে, এমনকি নিজেকে ফিরে পাই প্রকৃতির বুকে, যেখানে আমার আমিটা গেয়ে ওঠে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলায় নেই। হ্যাঁ, তিনি, একমাত্র তিনি আমাদের ঘুম পাড়ান, আমাদের স্বপ্ন দেখায়, আমাদের ঘুম থেকে তোলেন। সব কিছুতে তার এক বিশাল ব্যক্তি জীবন জুড়ে, সেই মানুষটি, সেই সাহিত্যের দেবতা যাকে আমরা পূজন করি, যাকে আমরা শ্রদ্ধার মালাটুকু নিবেদন করে নিজেরা ধন্য হই, সেই রবীন্দ্রনাথকে নিয়ে সুন্দর একটি ভীষণ সরল ভাষাতে নিজের অনুভূতির কথাগুলো মালার মতন সাজিয়ে আমাদের সামনে উপস্থাপন করলো আজকে কবিবন্ধু। অসম্ভব একটা ভিতরে উদ্দীপনা রেখে গেলেন, এবং কোথাও যেন আমাদেরকে এবং অবশ্যই আপনাদেরকেও রবীন্দ্রময় করে তুললেন। তো আসুন দর্শক বন্ধু, আপনাদের তরফ থেকে এবং আমাদের তরফ থেকে আবারও একটা আন্তরিক উষ্ণতার সাথে ধন্যবাদ জানাই আমাদের এই কবি বন্ধুকে। অনেক ধন্যবাদ তোমাকে। এরপরে একটু অন্য প্রসঙ্গে আসি। এত লেখালেখি করছো, আমার কাছে যা খবর আছে যে ইতিমধ্যে এতটুকু বয়সে তুমি 4টে একক সংকলন তোমার প্রকাশিত হয়েছে,
তার ভেতরে 3টি কবিতার এবং একটি ছোট গল্পের সংকলন। আমি সেগুলো এখানে একটু উল্লেখ করে দিই। আমার কাছে যে লিস্টটা এসছে দর্শক বন্ধু, ওনার প্রথম কাব্যগ্রন্থ প্রেম সুধা 2020 সালে যুথিকা সাহিত্য পত্রিকার হাত ধরে প্রকাশিত হয়। দ্বিতীয় অনুগল্প গ্রন্থ 1 ডজন অনুগল্প 2024 সালে টার্মিনাস প্রকাশনীর হাত ধরে প্রকাশিত হয়। তৃতীয় কাব্যগ্রন্থ অভিমানী চিরকুটের খোঁজে 2025 সালে প্রকাশনী নৈরিত প্রকাশন। আর চতুর্থ কাব্যগ্রন্থ স্মরণ পাখির আঁচল ডানা 2026 সালে প্রকাশ হলো পাটাতন প্রকাশনী হাত ধরে। শুধু দর্শকবৃন্দ, অবশ্যই আপনাদের কাছ থেকে আমরা এই মুক্ত বাংলার ডিজিটাল আবহ মুক্ত আবহের সমস্ত কলাকুশলীরা এহেন আমাদের এই গুণী সাহিত্যিকের জন্য শুভকামনা শুভেচ্ছা চেয়ে নিচ্ছি, যাতে এই লেখা নিরন্তর তার জীবনে প্রবাহিত হয়। আমরা আজকে ওনাকে সঙ্গে পেয়ে সত্যি ঋদ্ধ হয়েছি। পরবর্তী প্রশ্নে আসি। রথিন, তুমি তোমার মধ্য নামটাও একটা নাম, আবার প্রথম নামটাও একটা নাম, বেশ ভালো লাগে আর কি। যার জন্য আমি বৈচিত্র্য রেখে কখনো রথিন বলে তোমায় ডাকছি, কখনো পার্থ বলে তোমাকে ডাকছি। অবশ্যই। তো আমার একটা প্রশ্ন আছে। শিশু সাহিত্যের দিকটা যেন আমাদের এই সাহিত্যের মধ্যে ভীষণ দুর্বল জায়গা হয়ে যাচ্ছে দিনে দিনে। কোথাও কি ভাবছো যে শিশুদের নিয়ে কিছু কাজ করবে? হ্যাঁ, ভাবনা চিন্তার স্তরে আছে। এমনকি শিশুদের নিয়ে বেশ কিছু কাজ করা ইতিমধ্যে আমার সুযোগ ঘটেছে। আচ্ছা। যার মূল প্রেরণা বর্ধমান শহরের MUC ওমেন্স কলেজের প্রিন্সিপাল মাননীয় ডক্টর আশরফি খাতুনের হাত ধরে। আচ্ছা। তারই পত্রিকায় লালপরি নীলপরিতে আমার দীর্ঘদিন ধরে লেখা প্রকাশিত হয়ে চলেছে। বিভিন্ন শিশু সাহিত্যিকদের সাহিত্য জীবন নিয়ে। আচ্ছা, এটা খুব ভালো লাগলো শুনে যে তুমি শিশুদের নিয়েও কাজ করছো, এবং সত্যি ওরাই তো আমাদের দেশের ভবিষ্যৎ। ওরাই আগামী ভবিষ্যৎকে উজ্জ্বল করবে তাদের লেখনের মাধ্যমে, ঠিক তো? তো কাজেই তাদেরকে নিয়েও কিছু ভাবনা চিন্তা অবশ্যই করা দরকার। এরপরে আমরা কি তৃতীয় কবিতায় আসবো? আমরা পরে আরেকটি কবিতা শুনে নিই, তারপরে আবারও আলোচনা পর্বে আমরা ফিরে আসবো। হ্যাঁ, আমরা শুনে নিই। তৃতীয় কবিতা যাবার আগে একটু বলে দিই, যেহেতু এটা এখনো বসন্ত চলছে, আর বসন্তর সমার্থক শব্দ প্রেম, আবার প্রেমের কবিতায় ফিরে যাচ্ছি। একদম ঠিক, এটাই তো সময় উপযোগী বিষয় এবং কবিতাও তাই। চলুক, প্রেমে থাকি আমরা। কবিতার শীর্ষ নাম জানো মানসী? তোমার সাথে প্রেমের উষ্ণতা গায়ে মেখে একসাথে পথ হাঁটতে চাই। হাঁটতে হাঁটতে মনে জাগে শিহরণ, তোমার কথা ভাবতে ভাবতে পথ ভুল করি আমি। পথ ভুলে এগিয়ে যাই অন্য পথে, যে পথে হারিয়ে গিয়ে ফিরতে না পেরে চিৎকার করি, মানসী বাঁচাও আমায়। তখন তোমার নির্ভরতা ভরসা যোগায়, এমনকি যোগায় বিশ্বাসও। বলে, চিন্তা কিসের তোমার? অন্ধকারে পথ হারালেও আমি তো আছি তোমার হাত ধরার জন্য, যে হাতে হাত রেখে একদিন সমস্ত বিবর্ণ রং রঙিন হয়েছিল দুজনের মন। আসলে প্রাণে যদি টান না থাকে তবে জাগে না ভালোবাসা। এমনকি ভালোবাসবো বলেও জোর করে ভালোবাসাও যায় না। সত্যি বলতে ভালোবাসতে পারি না জোর করে। জানো মানসী, মাঝে মাঝে ভারী অদ্ভুত হয় সময়, যার মায়া ছায়াতে চিরঋণী হয়ে থেকে যায় প্রিয় মানুষের কাছে। কারণ এই পৃথিবীতে সত্যিই কিছু হারায় না। সত্যিই তাই। শেষ কবিতাটা, এই কবিতার শেষ লাইনটি কোথাও একটা অন্তরের অন্তঃস্থলে একটা ঝাঁকুনি দিল। এই পৃথিবীতে সত্যিই কিছু হারায় না, রয়ে যায় কোথাও না কোথাও।
কোনো মনকে নির্ভর করে, কোনো বিষয়কে নির্ভর করে, কোনো জড়বস্তুকে নির্ভর করে, কোনো সজীব বস্তুকে নির্ভর করে অস্তিত্ব কিন্তু রয়ে যায়, পৃথিবীতে কিছুই কিন্তু হারায় না। কিন্তু একটা কথা আমি কবিতাটা শুনতে শুনতে ভাবছিলাম, জানি না দর্শক বন্ধু আপনাদেরও সেই ভাবনা এসছে কিনা, যে আমাদের সাহিত্যের মানুষপুত্র আজকে আমাদের কাছে যিনি এসে বসেছেন, রথীন ওরফে পার্থ, তার মানসিকে নিয়ে আরও না জানি কত কবিতা লিখে গেছেন। এটা আমাদের কাছে সত্যিই একটা আশ্চর্যের বিষয়। আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। এই যে একটা কবিতার চিন্তন, একটা কবিতার বিষয় নিয়ে তোমার চিন্তা শুরু হলো, তারপর সেটা অক্ষর জন্ম হয়ে কবিতা হয়ে তোমার কলম থেকে যখন তোমার সামনে পেপারে এসে পৌঁছাচ্ছে, এই যে জার্নিটা, এই জার্নিটা কিভাবে সম্ভব হয় একদম চিন্তা থেকে শুরু করে অক্ষর জন্ম পর্যন্ত? এর কি কোনো বিশেষ কোনো টেকনিক বা বিশেষ কোনো এর দিক আছে যেটা আমরা জানতে পারি তোমার কাছ থেকে? কবিতার কোনো বিশেষ দিক নেই, আমি পদ্ধতিটা, কবিতার লেখার পদ্ধতিটার কথা বলছি। কবিতার কোনো লেখার পদ্ধতিও নেই, বিশেষ দিকও নেই। কবিতা আপনার কাছে যেভাবে ধরা দেবে আপনাকে সেই পথেই চলতে হবে। কারণ ধরুন আপনি একটা জিনিস নিয়ে লিখতে শুরু করবেন বলে ভাবছেন, তা সেইটা নিয়ে আপনার আগে যারা অগ্রজ কবি তারা কিভাবে লিখে গেছেন, তারা কিভাবে বলে গেছেন তাদের মতো করে, সেইগুলো নিয়ে আপনারা যদি পড়াশোনা না করেন তাহলে আপনার কিন্তু লেখাটা কোনোদিনই হবে না। ঠিক। অতএব আপনাকে চর্চাটা রাখতে হবে নিয়মিত। একটা খুব সুন্দর তথ্য এখান থেকে উঠে এলো আমাদের আলোচনার মধ্য থেকে, যে আর কবিতাটাকে নিজের মধ্যে আপনাকে যাপন করতে হবে, আগে মেশাতে হবে, কবিতার ভাবের সাথে, কবিতার বিষয়বস্তুর সাথে নিজেকে মিশিয়ে দিতে হবে। এই যে ব্যাপারটা সুন্দরভাবে উঠে এলো, দুটি দিক আমি পেলাম এই প্রশ্নের উত্তরটির থেকে, যে ধরুন আপনি খুব ভালো রাঁধুনি, এটা অবশ্যই, এটা বিগত দিনে তাকালে আপনি দেখতে পাবেন যে আপনি কিন্তু খুব ভালো খেতে ভালোবাসতেন, আপনি কিন্তু খুব ভালো একজন গায়ক, তো এটা অবশ্যই বিগত দিনে আপনি খুব ভালো শ্রোতা ছিলেন, গান শুনতে শুনতে এরম গান সৃষ্টি করতে একটা ইচ্ছা মনে জাগে। ঠিক এই সূত্র ধরেই আমাদের আজকের সাহিত্য বন্ধু একই কথা বললেন, যে আগে পড়তে হবে। লেখক, সাহিত্যিক, প্রাবন্ধিক, কবি হওয়ার আগে সবার প্রথমে প্রাথমিকভাবে প্রয়োজন পাঠক হওয়া। তো পাঠক হলে তবেই কিন্তু একজনের কবি হওয়া সম্ভব, নচেত নয়। আর দ্বিতীয় যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে যে উনি বলেছেন কোনো পদ্ধতির মধ্যে দিয়ে উনি যান না, কবিতার আর এক নাম অনুভব। কবিতার বিষয়বস্তুকে অনুভব করে তাকে আত্মস্থ করে হৃদয়ের সাথে ডিজলভ করে হৃদয়ের সাথে মিশিয়ে দিয়ে যে সৃষ্টি, সেটাকেই উনি বলতে চাইছেন কবিতা। ভীষণ ভালো উত্তর পেয়েছি তোমার কাছ থেকে। আর কিছু বলবে? হ্যাঁ নিশ্চয়ই। আর একটু সংযোগ করি, আজকাল দেখা যাচ্ছে, মানে বর্তমান যুগের প্রেক্ষিতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে কবিতার ছোট গল্প, উপন্যাস, অনুগল্পের যেটুকু পাঠক আছে, কবিতার ক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু কবিরাই পাঠক, পাঠকই কবি। এই ভাবনা চিন্তাটা আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, এই ভাবনা চিন্তা থেকে বেরিয়ে আসুন। একদম ঠিক কথা। দেখেছি কিছু মানে শ্রোতা কিছু শুনতে ভালোবাসেন কিন্তু পড়তে ভালোবাসেন না, কিন্তু পড়াটা যে কতটা ব্যাপারটা, মানে সত্যি তাই। যখন আমরা পড়ি, এটা ভীষণ সাইকোলজি আমাদেরকে একটা জিনিস হেল্প করে। আমরা একটা বিষয় যখন পড়ি, তার চরিত্রগুলো, তার পরিবেশগুলোর একটা চিত্র কিন্তু আমরা অবচেতন মনে অঙ্কন করতে থাকি। এই সৃষ্টিটা কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা, সেটা তোমার ক্ষেত্রে ডিফারেন্ট, আমার ক্ষেত্রেও ডিফারেন্ট। তো কাজে এটা, এই রসটা সকলকে নিতে হবে, এই আহ্বানই কিন্তু জানাচ্ছেন আমাদের কবি বন্ধু। একটু মানে আরেকটু সংযোগ, নিশ্চয়ই। আমার সঞ্চালক বন্ধু যেহেতু অত্যন্ত আরেকজন গুণী কবি, তো আমি যখন চেষ্টা করি সঞ্চালক বন্ধুর কিছু ভাব
যেন নিজের মতো করে সেই জিনিসটি লেখা। আমি ভীষণ কৃতজ্ঞ রইলাম তোমার কাছ থেকে। অবশ্যই মানে এইটা- ধরুন যারা শ্রোতা তারা তো অবশ্যই একজন কবিতা যারা শ্রোতা তারা তো একজন নিজে কবি, তো তারা চেষ্টা করবেন অন্যের কবিতা শোনা যাতে নিজের ভাবনাটা একটু ঋদ্ধ হয়। ঠিক কথাই, যে অন্য কেউ শুনুন, নিজেও লিখুন। তবেই আপনার ভাবনাটা পরিষ্কার আমাদের হবে। আমাদের মুক্ত বাংলার তরফ থেকে আজকের জন্য, মুক্ত বাংলার যে ডিজিটাল প্ল্যাটফর্ম মুক্ত আবহের এই প্ল্যাটফর্ম থেকে আজকের জন্য এই স্লোগান রইল, অন্য কেউ শুনুন, নিজেও লিখুন। বাহ, ভীষণ সুন্দর। আমরা আরেকটি কবিতায় আসব এবং আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের শেষ কবিতা আমরা শুনে নেব আমাদের মাননীয় রথীন ভাইয়ের কাছ থেকে, আমাদের তার অনন্য সৃষ্টি। দেখি নানান রকমের নানান স্বাদের কবিতা উনি তুলে এনেছেন, এরপরে কি চমক থাকছে আমাদের জন্য। এক কবিরা কিন্তু সমাজের বাইরে নয়, কাজেই গত 22শে এপ্রিল 2025 সালে কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গিদের হানায় নিহত 26 জন পর্যটকের স্মৃতির উদ্দেশ্যে কবিতাটি পাঠ করছি। কবিতার শীর্ষ নাম কান্না ভেজা ভয়। চারদিকে গুলি চলছে, গুলির শব্দে মনে জেগে উঠছে ভয়, আর ভেসে আসছে কান্না। কান্নার স্রোতে নদীর মতো সাগরের দিকে বয়ে যায় রক্ত, যা ক্ষুধা নিবারণের জন্য গিলে খেতে আসে আমায়। খেতে খেতে বলে যায়, ভুলে যাও মানবতার ধর্ম, ভুলে যাও মানুষের জন্য জীবন দেওয়া। শুধু মনে রেখো, এমনকি সাথেই রেখে দিও ধর্মের বর্মটাকে, আমার বয়ে চলার সুবিধার জন্য। নমস্কার। ছোট্ট একটা কবিতা, কিন্তু কি বিশাল ব্যক্তির বার্তার, কোথাও একটা রক্ত গরম করে দেয়। সত্যিই তাই, যখন ভীষণভাবে আমরা গভীরভাবে চিন্তা করি তখন ভাবি আমরা কী বা করতে পারছি সমাজের জন্য। আজকে যদি সত্যিভাবেই সমাজকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারতাম একটা সুস্থ সমাজের লক্ষ্যে, তাহলে কি এই দিনগুলো আমাদেরকে দেখতে হতো? এই চিন্তা আমার, এ চিন্তা কবি বন্ধুর, এ চিন্তা আপনাদের সকলের। তো কাজেই আমাদের ভাবতে হবে, ভাবার সময় কিন্তু এসে গেছে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। প্রতিদিনের মতো আজকে আমরা যাওয়ার আগে একটা ছোট্ট র্যাপিড ফায়ার খেলবো আমাদের কবি বন্ধুকে নিয়ে। এটা অত্যন্ত একটা মজার খেলা। প্রশ্নও হবে সংক্ষিপ্ত এবং উত্তরও হবে যতটা সম্ভব সংক্ষিপ্ত। তার ভেতর থেকে আমরা চিনে নেব যে আমাদের এই কবি বন্ধুর ভিতরে আসল মানুষটা কি লুকিয়ে বসে আছে। চলুন শুরু করছি তাহলে পার্থ। আমার প্রথম প্রশ্ন, ভূতের রাজা দিল বর, জবর জবর 3 বর। এমনই এক ভূতের রাজা তোমার সামনে এসে দাঁড়িয়ে যদি বর দিতে চায় সাহিত্য সংক্রান্ত, তাহলে কোন 3টি বর তুমি চেয়ে নেবে? 1 নম্বর, যেন ভালো করে লিখতে পারি। 2 নম্বর, যেন ভালো করে লিখতে পারি। 3 নম্বর, যেন ভালো করে লিখতে পারি। আচ্ছা, এটা কিন্তু খুব সুন্দর উত্তর, যে 3টে উত্তরই হচ্ছে যেন ভালো করে লিখতে পারি। অবশ্যই শুভকামনা রইল, তুমি সেরকমই বর পাও। দ্বিতীয় প্রশ্ন, ধরো একটা ভীষণ রোম্যান্টিক মুহূর্ত, যেখানে পাইন বন, সামনে তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘায় হয়তো সানসেট হচ্ছে, এরকম মুহূর্তে তুমি বসে আছো, একটা শিরশিরে হাওয়া তোমাকে ছুঁয়ে যাচ্ছে, ঠিক সেই সময় তোমার পাশে তোমার প্রিয় মানুষটি আছে, আর ত্রিভুবনে কেউ নাই। ঠিক এই মুহূর্তে তুমি তোমার এই মানুষটিকে কোন কবিতা শোনাতে চাও? সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি। সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ? এতটা নেগেটিভ কবিতা শোনাবে সেই সময়? আচ্ছা বেশ, তাই মেনে নিলাম যে কেউ কথা রাখেনি। আমার আরেকটাও শোনাতে পারি। হ্যাঁ, শক্তি চট্টোপাধ্যায়ের অবনী বাড়ি আছো। আমি তৃতীয় প্রশ্নে আসছি এবং আমার শেষ প্রশ্ন, যেটা হলো গিয়ে যে
তুমি তো ছোট গল্পও লেখো, অনুগল্পও লেখো, তো অনুগল্পের একটা আবহ তোমাকে হয়তো বেছে নিতে বলা হলো 3টে আবহ থেকে। একটি হচ্ছে গিয়ে বর্ষার সন্ধ্যা, দ্বিতীয় হচ্ছে গ্রীষ্মের দুপুর, আর তৃতীয় হচ্ছে শীতের সকাল। তুমি এই 3টের মধ্যে কোনটিকে বেছে নিতে চাও? বর্ষণ মুখর সন্ধ্যা। বর্ষণ মুখর সন্ধ্যা। তার মানে বোঝা যাচ্ছে কবি বন্ধুর ভিতরে আমাদের রোমান্টিকতা কতটা লুকিয়ে আছে। শুধু দর্শকবৃন্দ, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। একদম শেষ যেতে যেতে যে প্রশ্নটি আমরা সকল সাহিত্য বন্ধুর কাছে রাখি, এক্ষেত্রেও তার কিন্তু কোনো ব্যতিক্রম হবে না। আমরা অবশ্যই প্রশ্নটি রাখব যাওয়ার আগে এই মুক্ত বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম মুক্ত আবহের স্টুডিও ফ্লোর থেকে তুমি সমাজের জন্য কী বার্তা রেখে যেতে চাও? সমাজের জন্য এই বার্তাটুকুই রাখবো যে আপনারা কোনো রকম খারাপ চিন্তা, খারাপ পথে পা বাড়াবেন না। সুস্থ সংস্কৃতির সাথে, সৃজনের সাথে আপনারা অবশ্যই থাকবেন। শুধু দর্শকবৃন্দ, থাকুন সুস্থ সংস্কৃতিতে, থাকুন সুস্থ সৃজনে, যাতে আমরা ভবিষ্যতের একটি সুস্থ সমাজ গড়ে তুলতে পারি। আজকের মতো এখানেই শেষ। সঞ্চালনা পর্বে আমি ছিলাম চিরঞ্জীব ঘোষ। যাওয়ার আগে আমাদের সাহিত্য বন্ধু এবং আমাদের এই মুক্ত আবহের সমস্ত কলাকুশলীর তরফ থেকে আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ সংস্কৃতিতে থাকবেন। নমস্কার। নমস্কার।